সুপ্রিয় দর্শক, এই সময় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন এবং bdnews24.com-এর সিনিয়র সম্পাদক জনাব আমানুল্লাহ কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুভচন, সুখে থাকুন। আমি যদি প্রথমেই ডক্টর সাদাত হোসাইন আপনার কাছে যাই এবং জানতে চাইব যে আপনি জানেন যে আগামী নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠিত হয়েছে, সেই সার্চ কমিটি আজ 12 জন বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করেছে এবং আজকে আবার নতুন করে আরও 5 জন নতুন বিশিষ্ট আরও 5 জন নাগরিকের নাম ঘোষণা করা হয়েছে, যাদের সাথে আগামী বুধবার এই সার্চ কমিটি বৈঠক করবে। যে এই যে সামগ্রিক উদ্যোগ, এই উদ্যোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো এই নিয়েই গত প্রায় এক সপ্তাহ কেন আরও বেশি সময় ধরে, হয়তো 10-15 দিন ধরে এই নিয়ে আছি যে কি প্রথমে হলো যে সার্চ কমিটিটা কীরকম হবে, এ নিয়ে জল্পনা কল্পনা এগুলি গেল। তো সার্চ কমিটি হয়েছে। এখন সার্চ কমিটি যখন হয়েছে তখন কিন্তু একরকম প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক মহল থেকে পাওয়া গিয়েছিল। ধরে নেওয়া হয়েছিল যে এটা সরকারের মোটামুটি পছন্দ সই একটা কমিটি। কিন্তু তখন আমি দু একটা চ্যানেলে বলেছিলাম যে দেখেন, আসলে এর অফিসিয়াল স্ট্যাটাসটা হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য একটা স্পেশালাইজড হাই পাওয়ার্ড কমিটি করে দিয়েছে, এর বেশি কিছু না। ওনারা বিভিন্ন রকম তথ্য ইত্যাদি বা বিভিন্ন বিশ্লেষণ দিয়ে আলটিমেটলি তার কাছে একটা প্রোডাক্ট সাবমিট করবেন যে আমরা এই এতজন পেয়েছি, এর মধ্যে থেকে আপনি এতজনকে নিতে পারেন। বাট কোনো বাধ্যতামূলক কিছু না মহামান্য রাষ্ট্রপতির জন্য। মহামান্য রাষ্ট্রপতির জন্য একটাই বাধ্যতামূলক, সেটা হলো প্রধানমন্ত্রী যেটা পরামর্শ দিবেন বা উনি যেটা সাজেস্ট করবেন সেটাই করতে হবে। তো কমিটির প্রসেস নিয়ে কমিটি যেদিন হলো সেদিন কয়েকটা চ্যানেলেই কিন্তু বলাবলি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এত ইয়ে না করে আমরা দেখি যে ওনারা কিভাবে অগ্রসর হন। এমনও তো হইতে পারে যে আপনার কমিটি হয়তো আপনাদের কমিটি ক্রিয়েশনটা মনোভূত হয় নাই, কিন্তু কমিটির স্টাইল অফ ওয়ার্ককে আপনারা ইনফ্লুয়েন্স করতে পারেন, বা যদি আপনারা সেভাবে কমিটি আপনাদেরকে সুযোগ দেয় কথা এবং আপনারা যদি সেই সুযোগ গ্রহণ করেন। তো আমি দেখছি যে সার্চ কমিটি কিন্তু একটা প্রসিডিউর করেছে যেখানে তারা কনসালটেশনের ব্যবস্থা করেছেন। যে কনসালটেশনটা প্রেসিডেন্ট করেছেন সার্চ কমিটি করার জন্য, সার্চ কমিটি তাদের থেকে একটু বাড়িয়ে গিয়ে আমি বলবো যে ওই রাজনৈতিক দলের সাথে তো কথাবার্তা বলছেনই, ওনারা আবার একটা বিশিষ্ট জনের সাথেও কথা বলছেন। এবং বিশিষ্ট জন প্রথমে যে 12 জন দিয়েছে, এই 12 জন 19 জনই বা 17 জনই আমি প্রায় সবাইকে মানে পুরা ভালো সম্পর্ক বা পরিচয় একেবারে পার্সোনাল লেভেলে না হলেও সবাইকেই নামে ধামে চিনি এবং মোটামুটি একটা ধারণা আছে। এবং বাংলাদেশে আমার ধারণা অন্যান্যদের সম্পর্ক যারা এই কমিটিতে আসতে পারত তাদের সম্পর্কেও আপনার কিছুটা ধারণা। তো আমার মনে হয়েছে, কালকে বলছিলাম আমি একইতে যে 12 জন যেটা করেছে, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে এরা অ্যাবেলেস্ট ডজন। আর আরও 5 জন আজকে যেটা নিয়েছে ওনারাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে খুবই একেবারে যথার্থ এর জন্য। তাদের মধ্যে এখন তো আগে শুধু নির্বাচন হিসাবে সিইসি হিসাবে সিইসি হিসাবে আগে ছিলেন শামসুলুদ্দা ভাই, এখন আরও আবু হানা স্যারও আসলেন। তো তারপরে অন্য যারা আছে এরাও নলেজেবল, বলতে যারা আপনাদেরই সাথে কথাবার্তা বলে, টেলিভিশনও আসে, এমনিও আমরা তাদের বক্তব্য শুনি, দে আর ভেরি ওয়েল ইনফর্মড এবং নলেজেবল। আচ্ছা, এই পর্যায়ে একটু যাই আমানুল্লাহ কবির কাছে। আমরা যদি জানি যে অনেক তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে আমরা দেখলাম যে প্রথম এই
সার্চ কমিটি নিজেরা বৈঠক করলেন, এরপরে বিশিষ্ট 12 জনকে নিয়ে আজ বৈঠক করলেন এবং এই বৈঠক শেষে বিশিষ্ট 12 জনরা যেই কিছু কথা বলেছেন, তারা বলেছেন যে তারা মানে তাদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল, তারা সেই পরামর্শ দিয়েছে। গতানুগতিক কথা যেটা বলা হয়েছে যে সৎ যোগ্য লোকদেরকে যাতে সার্চ কমিটি নির্বাচন কমিশনের বিবেচনা করা হয়। তো এই যে সামগ্রিক তৎপরতা এবং আবার নতুন করে আরো 5 জন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকাল বৈঠকের জন্য, এই সামগ্রিক তৎপরতাকে কি মনে করেন? দেখেন, তৎপরতা বহু থাকতে পারে, আয়োজন বহু কিছু থাকতে পারে, এখানে কতগুলো ব্যাপার আছে। সর্বশেষ হলো যে আপনার সব ভালো তার, শেষ ভালো তার। শেষটা ভালো হবে কিনা, শেষটা যদি ভালো হয় তাহলে সব ভালো। আপনার মুরগির ডিম যদি আপনি তা দেন তাহলে মুরগির বাচ্চাই বেরোবে, অন্য কিছু বেরোবে না, এবং সেটা লাল হইতে পারে, সাদা হইতে পারে, কালো হইতে পারে, কিন্তু মুরগির বাচ্চাই বেরোবে, অন্য কিছু বেরোবে না। এখন এই মুরগির ডিম তা দিতেছি আমরা, মুরগির ডিম তা দিতেছি, সঠিক ডিমই কি তা দিচ্ছে কিনা? মুরগির ডিমই তা দিচ্ছি, মুরগির ডিমই তা দিচ্ছি, মুরগির ডিমই তা দিচ্ছি। এবং মুরগির ডিমই, এবং ঘোড়ার ডিম তো আর হয় না, ঘোড়ার ডিম তো আর মানে ই করা যাবে না। তো মুরগির ডিমই তা দিচ্ছি, এটা যেটা বের হবে মুরগি বের হবে, কিন্তু এটা রংটা চেঞ্জ হতে পারে, এইটুকু হতে পারে। এখন আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা মানে আমাদের তো একটা আইন করার কথা, কনস্টিটিউশন অনুসারে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে একটা আইন করার কথা। এই আইনটা কিন্তু করা হয়নি। এই আইনটা বিএনপিও করে নাই, আওয়ামী লীগও করে নাই। বিএনপি এতদিন ক্ষমতায় ছিল তখন করে নাই, আওয়ামী লীগে করে নাই। কেন করে নাই? এই কারণে যে তারা কিন্তু ওই সবসময় মাথার মধ্যে তাদের থাকে, আওয়ামী লীগ বিএনপি যারা বিশেষ করে আমাদের দেশে ক্ষমতায় আছে, তাদের মাথার মধ্যে থাকে যে নির্বাচনের আগেই জিততে হবে, মানে জয়টা নির্বাচনের আগে নিশ্চিত করে নিতে হবে, নিশ্চিত করে নিয়ে তারপরে ইলেকশন করতে হবে। এই হলো আমাদের রাজনৈতিক, দুইটা বড় রাজনৈতিক দলের মাথার মধ্যে সবসময় এটা কাজ করে। এখন তারা নির্বাচন কমিশনকে তাদের মানে ফেভারে কাজে লাগানোর জন্য চেষ্টা করে। এই যে কাজে লাগানোর চেষ্টা যে করে, চেষ্টা করার ফলে যে কারণে কোনো সময় আপনি মানে একটা নিরপেক্ষযোগ্য একটা কমিশন হবে এটা কিন্তু হয় না, প্রায় কন্ট্রোভার্সি দেখা দেয়। এই জিনিসগুলো করছে। এখন যেটা হয়েছে, এই যে আয়োজন এত, এই যে ওই ভালো কথা, এটা যেটা শাহাদাত ভাই বললেন ভালো কথা, কথাবার্তা বললে তো একটা ডাইনামিজম আসে, সেখানে অনেক কিছু হতে পারে, কিন্তু ভালো কথা। আমি যেটা এই যে কথাবার্তা বলছে এটা ভালো। প্রথম 12 জন সম্পর্কে আমার কিন্তু কোনো মানে মন্তব্য নেই, আমি মনে করি তারা খুব গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু পরবর্তী 5 জন যে নিল, ওই 5 জন সম্পর্কে আমার একটু, আমি সবাইকে চিনি, আপনারা সবাইকে চিনেন, আমার কিছু বক্তব্য আছে, সেটা আমি এখানে ওইভাবে আর বলবো না। তো আমাদের অভ্যাস কি, আমরা অনেক সময় করি কি, ওই দুধটা জোগাড় করি, 1 মণ দুধের মধ্যে হঠাৎ করে এক ফোঁটা গোচরা দিয়ে দিই, এই কাণ্ডটা করি। এই কাণ্ডটা যাতে না হয় এই জন্য আমি একটু সতর্ক থাকতে বলবো। কি জন্য বলছি, এই 12 জনের সঙ্গে যখন আলোচনাটা করার চেষ্টা করে সার্চ কমিটি, তখন কিন্তু তাদের যে গ্রহণযোগ্যতাটা, এই সার্চ কমিটির গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা, এটা কিন্তু বেড়েছিল এই লোকগুলোর চেহারা দেখে। আমার এটা ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারে। পরবর্তীতে যে 5 জনকে যে নেওয়া হয়েছে, এইটার কিন্তু আমি হিসাব করে পাই না। আমি বললাম তো, আমি মোটামুটি সবাইকে চিনি, হিসাব করে পাই না কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই 5 জনকে বিশিষ্টজন নেওয়া হলো, এটা আমি বুঝি না। কোনো বাধ্যবাধকতার সৃষ্টি হয়েছিল কিনা সেটাও আমার সন্দেহ হয়, কিছু বাধ্যবাধকতার সৃষ্টি হতে পারে। যাই হোক, এই জন্য আমার কাছে মনে হয় যে এই মানে করুক, তারা করছে, আরো 5 জনকে নিছে। আমি জানি না 5 জন নেওয়ার পরে আবার 7 জন নেবে কিনা সেটাও বলতে পারছি না। বাধ্যবাধকতা যদি এরকম কোনো স্কোপ থেকে থাকে তাহলে হয়তো বাধ্য হতে পারে আবার নতুন করে আরো কিছু লোকজনকে নিয়ে আলোচনা করার জন্য। জি, ডক্টর সাদাত হোসেন, আপনি বলছিলেন যে আলোচনার মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে এক ধরনের একটা সিদ্ধান্তে আসার একটা চাপ কিন্তু তারা বোধ করবেন। এটা হলো এই ধরনের আলাপ আলোচনা বা যখন একটা প্রসেস আপনি ইউ সেট ইন মোশন, তখন কিন্তু আপনার অজান্তে একটা ডাইনামিক্স অফ দ্য প্রসেস কিন্তু ক্রিয়েটেড হয়ে যায়। তখন আপনি অনেক কিছু হয়তো করার ইচ্ছা ছিল না, বা আপনার হয়তো উদ্দেশ্য একটু ভিন্ন রকম ছিল, কিন্তু প্রসেসটা বলে যে তখন যে আপনার ইভেন্টস ওভারটেক ইউর মিশন,
আপনি মিশন হয়তো সেট করছেন যে আমি এইদিকে এইভাবে যাব, কিন্তু আপনার যেভাবে ইভেন্টসগুলি আসতে থাকে তখন দেখা যায় যে ইভেন্টস ওই মিশনকে অনেকটা ইয়ে করে ফেলে, খেয়ে ফেলে বা খেয়ে ফেলতে বসে। তো এই কারণে অনেক সময় আপনি পরবর্তীকালে কিন্তু একদম টোটালি যে ছুটে আসবেন সেটা কিন্তু পারেন না। ইউ বিকাম এ হোস্টেজ অফ ইউর ওন প্রসেস। তো এখন ধরেন যেমন এইসব এত কিছু আলাপ আলোচনার পরে জাতীয় পর্যায়ে কিন্তু একটা এক্সপেকটেশন ক্রিয়েটেড হয়ে গেছে। যেমন আগে নির্বাচন কমিশন হয়েছে, ইচ্ছা মতো করেছে, এটা নিয়ে মানে এটাই পদ্ধতি। আমি তো জিজ্ঞেস করি মানে বর্তমান যে নির্বাচন কমিশনটা আছে সেটা না, আমি আসছি তারপরে গত ইয়েতে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনি কিন্তু আবার একটা নতুন প্রসেসের মতো সেট করলেন। এটা কিন্তু আগে কোনো সময় হয় নাই। ক্লিয়ার বলে আমি আওয়ামী লীগকেও জিজ্ঞেস করেছিলাম, বিএনপিকেও জিজ্ঞেস করেছিলাম, মানে নেতাদেরকে, যে আপনারা নিজেদের লোক দিয়ে করলেন কেন? এটা শুরু হলো শফিউর রহমান ভাইকে যখন কমিশনার বানান, তো আওয়ামী লীগের ওরা ক্লিয়ারলি বলল যে দেখেন আমরা কি কোনো কিছু বেআইনি করছি? আমি বললাম যে না, আমরা কি কনস্টিটিউশনের বাইরে করছি? না। বিএনপি যখন ওইরকমভাবে তাদের অফিসার দিয়ে করলো, তাদেরকে বললো আপনারা এটা কি করলেন? নিজেদের লোকেরা তো সবাই জানে। বলে আমরা কি কোনো কনস্টিটিউশনের বাইরে কিছু করছি? আমরা কি বেআইনি কিছু করছি? তো আইন তো নাই, সুবিধা আছে। আমি বলছি না, ঠিক আছে। তো তখন কিন্তু ওইভাবে চলছে। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান একটা প্রসেস সেট করলেন। কেন করছেন সেটা কিন্তু আমি ভালো করে এক্সপ্লেইন হয়তো এখন করতে পারবো না। উনি নিশ্চয়ই কোনো প্রেশার ফিল করেছিলেন বা কোনো নিজস্ব উৎসাহ থেকে করতে পারেন, তবে উৎসাহ থেকে বোধ হয় না, কোনো একটা প্রসেস থাকে। এখন এইবার কিন্তু যে গতবারের ওই যে নির্বাচন কমিশনটা তারা কি করেছে আমরা এই পর্যায়ে ইভ্যালুয়েট করব না, কারণ তারা শিগগিরই চলে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের ধারণা যে যেই কমিশনটা করে দেওয়া হয়েছিল, দে কুড নট ডেলিভার দে কুড নট ডেলিভার, তারা বোধহয় এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারে নাই। সুতরাং এইবার যে ইলেকশনটা হয়েছিল একটা দুইটা তিনটা কথাতে যে আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, চারটা ইয়েতে আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। এর ফলে সবাই তো একটা ইয়েতে বললো যে না, গত নির্বাচন তো তাহলে প্রশ্নবিদ্ধ হয়েছে, আপনারা স্বীকার করছেন। তো একটা চাপ হয়তো কোথাও আছে, এটা এখন অনুভবের চাপ হইতে পারে, অনুভূতি মানে উপলব্ধির চাপ হইতে পারে, অথবা আরও বড় হওয়ার চাপ হইতে পারে যে আমি আরও ভালোভাবে নির্বাচন করব, আমি দেখিয়ে যাব আমার শেষ বয়সের দিকে যে আমি বড় বড় কাজ করতে পারি। তো সেই ইয়ের থেকে হইতে পারে মহৎ কাজ করার কিন্তু প্রবৃত্তিও একটা বয়সে খুব মানে চারা দিয়ে উঠে প্রবল হয়ে ওঠে। অনেকেই তো শেষ বয়সে অনেক ভালো ভালো কাজ করে আগে যে, তো সেরকম একটা হয়তো মানসিক কম্পালশন থেকে বলা হয়ে যে প্রসেসটাগুলি সেট হচ্ছে। আপনি খেয়াল করেন একটু কিন্তু যখন বিচ্যুত হইতে থাকে, চারদিকের থেকে কিন্তু একটা হইচই হয়। আর কিছু না হোক, আপনি হইচই হলে যে সরকারের কিছু হবে বা প্রসেস এটা ভেঙে যাবে তা নয়। আমার মনে হয় ওই প্রসেসে যেতে যেতে কিন্তু এখন এই যে 12 জনকে ডাকা, এটার কেউ এক্সপেক্ট করে না। কিন্তু মনে করছে হ্যাঁ বলছে যে আপনি পলিটিক্যাল পার্টিরা আবার আলোচনা করতে পারেন, নাম দিতে পারেন, নাম দিয়েছে 12 জনকে ডেকেছে, আবার 5 জনকে কেন ডাকছে এটাও ভালো করে আমরা বুঝতে পারি না। তো এখন এত সব কিছু করে আপনি একেবারে লাস্টে গিয়ে বলবেন যে না থুক্কো এগুলি মানি না, যেটা অনেকটা কনস্টিটিউশন চেঞ্জের ক্ষেত্রে হয়েছিল। আমার মনে হয় সেটা যে না সেটা বলছি না, আপনি ওভার স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আমরা যেটা বলতে পারি সেটা হলো সেই স্পেস বা অবকাশটা সংকুচিত হয়ে যাচ্ছে, যে এটার থেকে একদম দূরে সরে যাবে, সেই স্পেসটা সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হলেও সেই সংকুচিত স্পেস দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, আমি এখানে একটা ওই যে 5 জনের ব্যাপার কথাটা বলা দরকার এই কারণে যে 12 জন প্রথমে সিলেক্ট করা হয়েছিল, এই 12 জন কিন্তু পলিটিক্যালি ওইভাবে আইডেন্টিফাইড না। কেউ আওয়ামী লীগ বিএনপি করে এইরকম কেউ বলতে পারে। দুইটা পার্টি তো মূলত
বলতে পারবো না যে অমুকে আওয়ামী লীগ করে অমুকে বিএনপি করে, এটা বলতে পারবো না। কিন্তু পরবর্তী যে 5 জন যে সিলেক্ট করা হলো, এদের কিন্তু দেখা গেল যে এদের কিন্তু আইডেন্টিফাই করা যায় এবং সবাই জানে যে অমুক বিএনপির সঙ্গে আছে, অমুক আওয়ামী লীগের সঙ্গে আছে, এটা কিন্তু মোটামুটি ভাবে সবাই জানে। তাহলে এই কম্পালশনটা কোত্থেকে সৃষ্টি হলো? আমার প্রশ্নটা হচ্ছে যে এই কম্পালশনটা, এই যে পার্টির ভিতর থেকে লোক নেওয়া বা পার্টি, এরা কি whether they have been nominated by party or else I don't know, কিন্তু এটা মানে কি এই ধরনের পলিটিক্যাল মানে এই থেকে নেওয়া হলো কেন? এটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমার মনে উঠেছে এবং আমার ধারণা যে আমার মতো তো আমার সে আরো অনেকে অভিজ্ঞ লোক আছে, বিজ্ঞ লোক আছে, তাদের মনে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। যদি আমরা যদি ডক্টর সাদাত হোসেনের কথা সূত্র ধরে একটু বলি, যে এই যে উনি একটা মানে বললেন যে এর মাধ্যমে কিন্তু একটা চাপ, এক ধরনের ভালো কিছু করার যে উদ্যোগ, সেটা তৈরি হবে, আমরা সে আশা করি। কিন্তু দ্বিতীয় যে জিনিসটা আমি আপনার কাছে একটু জানবো আপনার মতামত, যে রাজনৈতিক দলগুলোর কাছে 5টা করে নাম চেয়েছে এই সার্চ কমিটি, যে 5টি নাম আগামীকাল, আগে কথা ছিল যে বেলা 11টার মধ্যে দেবে, এটা কিন্তু বাড়িয়ে কালকে দুপুর 3টা পর্যন্ত করা হয়েছে। এই যে নাম চাওয়ার বিষয়টি, এই জিনিসটা কিভাবে মূল্যায়ন করেন? আমরা প্রথমে আজকে দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো নাম দেওয়ার ব্যাপারে এক ধরনের একটু দ্বিমত ছিল, এটা আজকে হয়তো বিকেল পর্যন্ত খবর ছিল। রাত্রের খবর যেটা হচ্ছে যে তারা হয়তো বিশেষ করে প্রধান 2 রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নামটা দেবেন বলেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো সেটা নামটা আমরা কালকে দেখতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নাম দেওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কি না? না, এখানে ভালো মন্দ দুইটা দিকই রয়ে গেছে। ভালো মন্দ দুইটি, আমি সিনসিয়ারলি কাজ করি তাহলে ভালো দিকটা আমি দেখব, আর যদি সিনসিয়ারলি কাজ না করি তাহলে কিন্তু ভালো দিকটা দেখব না। আপনার এখানে রাষ্ট্রপতির বাধ্যবাধকতাটা কি? রাষ্ট্রপতির বাধ্যবাধকতা যেটা সাদত ভাই বললেন যে মানে ওই 2টা জায়গা ছাড়া তার সব জায়গায় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতিকে চলতে হয় বা করতে হয়। এখন যদি নাম দেওয়া হলো, নাম দেওয়ার পরে রাষ্ট্রপতি স্বাধীনভাবে কি এগুলো সিলেক্ট করবেন? এখন আপনি দেখেন 31টা পার্টির মধ্যে সিপিবি না করছে, 31টা পার্টির সঙ্গে বৈঠক হয়েছে তো রাষ্ট্রপতি সিপিবি না করেছে যে তারা নাম দেবে না, আর 30টা আছে, তার মানে জাসদ না করেছে, তাহলে 29টা, প্রায় 150 নামের মতো আর কি, 145টার মতো হয় আর কি। এই 150 নাম তো আসবে না, কমন আসবে অনেক, মানে কমন আসবে, কিন্তু 150 নাম আসবে, 150 নাম আসবে, তালিকা এর মধ্যে কিছু কমন থাকবে। তো এখন এই যে হলো, এখন আপনি 2টা জিনিস আছে এখানে যদি এই নামগুলো যদি মানে প্রকাশিত হয় তাহলে এই লোকগুলো কিন্তু নানানভাবে এম্বারাসড ফিল করবে। তা হবে কেন? তা হবে এই কারণে সমালোচনা হবে। বিএনপি যাদের নাম দিয়েছে এর নিয়ে সমালোচনা করবে আওয়ামী লীগ যাদের নাম দিয়েছে এর নিয়ে সমালোচনা করবে বিএনপি। এই জটিলতাটা কিন্তু দেখা দেবে। এটা ধরেন একটা লোক হয়তো মানে আপনার ওইভাবে আওয়ামী লীগ বা বিএনপি হিসেবে চিহ্নিত না, কিন্তু এই নাম আসার সঙ্গে সঙ্গে সে চিহ্নিত হয়ে যাবে এবং তাকে কিন্তু নানান সমালোচনার মুখে পড়তে হবে। একটা এম্বারেসিং অবস্থা তার জন্য সৃষ্টি হবে। কমিটি গঠিত হয়েছিল যে লক্ষ্যে, এবং ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা করেছে যে নির্দলীয় যোগ্য এবং লোকেরকে নির্বাচন কমিশনের ইয়াতে মানে পদায়ন করতে হবে, এবং রাজনৈতিক দলগুলো যদি সেই কোয়ালিটিগুলো মনে রেখে নামগুলো দেন, নাম দিলে শুনেন, দল নিরপেক্ষ সাদত ভাই মনে করেন নিরপেক্ষ লোক, হ্যাঁ, এখন যদি আওয়ামী লীগ তার নাম দেয় তাহলে কালকে বিএনপি কি বলবো? না, যদি আসলে আওয়ামী লীগের লোক। আমানুল্লাহ কবির সাহেব এই কথা বলছেন যে আসলে আমার যদি বিয়ে করেন একেবারে সাংঘাতিকভাবে থিওরিটিক্যাল এগুলো এই 2 পার্টিকে বাদ দেওয়ার দরকার ছিল, আপনারা নাম দিয়েন না, কারণ এই 2 পার্টির এমন একটা মানে কেমিস্ট্রি ডেভেলপ করেছে যে এই পার্টির থেকে যদি আপনার নাম থাকে ওই পার্টি বলবে যে না আমরা একে নেব না, এত ওই পার্টি যত ইম্পার্শিয়ালি হোক, আর ওই পার্টির থেকে থাকলে এই পার্টি বলবে যে নেব না। এই জন্য যদি ইয়ে করলে এই দুই পার্টি বাদ, যে আপনারা যে নাম নিচ্ছে আমরা এগুলি এখন কনসিডার করব না, অন্যগুলি সব দেখি তারপরে আপনাদেরগুলির সাথে মিলাবো, কারণ এই 2 পার্টির একটা কেমিস্ট্রি হয়ে গেছে, কেমিস্ট্রি ডেভেলপ। দাপ্তরিক কাজ কিন্তু মানে করছেন মন্ত্রিপরিষদ সচিব, এই দাপ্তরিক কাজের দায়িত্ব পালন করছে। আপনার কি মনে হয় যে নামগুলো দেওয়ার পর কি এটা প্রকাশ করা হবে? আপনি তো নাম প্রকাশ হয়ে যাবে,
আপনি মন্ত্রিপরিষদ সচিব তো সাচিবিক দায়িত্ব পালন করেন, তার তো গোপনীয়তা রক্ষা করা কিংবা ইয়ে করা, এটা উপর থেকে যেভাবে মানে কমিটি, সার্চ কমিটি তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে তারা সেইভাবে করবে। সার্চ কমিটি যদি বলে যে না আমাদেরকে গালাবদ্ধ ইয়েতে দেন এবং এটা আমরা অন্য কেউ দেখবে না, আমরা হয়তো আপাতত চেয়ারম্যান সাহেব দিবে, বা আমরা গালাবদ্ধ ইয়ের মধ্যে বিএনপি আর আওয়ামী লীগের দুইটা এখন ধরে রাখেন, এগুলি খুলেন না, আগে সব কিছু করে দেখি যে এদের কারো নাম আছে কিনা। ধরেন আগে ইয়ে করে তারা যখন 10টা নাম তো করবে 5টার জন্য, তো তারা তখন খুলে দেখবে যে আচ্ছা এই 10টা নাম ওইখানে কেউ আছে কিনা। এটা জ্ঞান মানে ইয়ের জন্য, তাদের বক্তব্যকে রিইনফোর্স করার জন্য তারা করতে পারবেন। কিন্তু এমনি ওই থিওরিটিক্যাল সমস্যাটা থেকে যায় যে যদি আপনার নাম আওয়ামী লীগ দে, বিএনপি বলবে যে আমরা মানবো না, কারণ এই লোক তো তাহলে ওইখান থেকে নাম আসছে মানে ওদের পছন্দ। আর বিএনপি দিলে আওয়ামী লীগ বলবে না না এই হবে না, যত ইয়ে করেন ভিতর ওদের সাথে লাইন আপ, এটা তো আমরা কোনো লাইন এটা আমরা জানতাম না। এমনিও ধরেন এই পোস্টের লোক পাওয়া লোক সিলেক্ট করা খুব ডিফিকাল্ট। আপনি নিরপেক্ষ লোক পাইতে পারেন, নিরপেক্ষ কিন্তু ধরলে অনেকেই এখনো এর মধ্যে 2-1 আছে নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ হয়ে তিনি নিরপেক্ষ, নির্লিপ্ত, নির্বিকার, নির্জীব, নির্বীজ, তার নিষ্কর্মা, নিরুত্তাপ, নিস্তব্ধ, তারপরে নিস্তরঙ্গ সবকিছু হইতে পারে। তো ওই লোক দিয়ে তো আপনার লাভ নাই। নিরপেক্ষ এবং যোগ্য এবং ডাইনামিক এগুলি পাওয়া ডিফিকাল্ট। যে বলছিল যে নিরপেক্ষ লোক হয়তো পাওয়া যাবে, কিন্তু যোগ্য, সৎ এবং একদম যে ক্যাটাগরির কথা বলা হয়েছে, হ্যাঁ ডাইনামিক, তো এই যে শব্দগুলো আসছে, এরকম লোক কি খুঁজে পাবে এই সার্চ কমিটি? আর যদি তল্লাশি দিছে, এখন দেখা যাক তল্লাশিটা কতটুকু পায় আর কি। তবে আমার ধারণা কি, আমার ধারণা যাদের পাবে তারা আসবে না, যারা আছে এরকম ধরনের লোক তারা আসতে চাইবে না। এরকম লোক যে নেই এটা আমি বলি না। আর অধিকাংশ লোকে আমাদের এখানে দেখেন, এইটা সরকারি কর্মচারী থেকে রিটায়ার করুক, অথবা আপনার অধ্যাপনা করুক, অথবা ডাক্তারি, অথবা আপনার ওকালতি বা সাংবাদিকতা যাই করুক, আপনি দেখবেন একটা জিনিস, আমরা কিন্তু মোরলেস সবাই আপনার হয় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টির বেনিফিশিয়ারি, বেনিফিট ভোগ করেছি এবং ভবিষ্যতে ভোগ করার একটা আকাঙ্ক্ষা আছে, তাই না? এর থেকে হয়েছে কি, মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই পার্টিজান হয়ে গেছে, নিরপেক্ষ লোকের খুব অভাব। যারা অভাব, এখন মনে করেন আমি যদি একজনের নাম বলি, মনে করেন উনি, আমি কথার কথা বলছি, সিরাজুল ইসলাম চৌধুরী, উনি কি আসবেন? ওনাকে ডাকতে পারবেন শিক্ষাবিদ, মনে করেন ফজল হক সাহেব, আবুল কাসেম ফজল হক সাহেব, উনি কি আসবেন? উনি আসবেন না। এরকম ধরনের আমি যদি 2-4টে নাম যদি আরো বলি, এটা জাস্ট কথার কথা বললাম, তারা কিন্তু আসবেন না। কারণ তাদের অবস্থাটা হয়েছে এরকম, এই সব কিছু দেখে শুনে তারা যে বর্তমান যে সিস্টেমটার উপরেই তাদের আস্থা নেই। সুতরাং একজন লোক যে সারা জীবন মানে নিরপেক্ষ থেকেছে, অথবা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, সৎ থাকার চেষ্টা করেছে, যোগ্যতার সঙ্গে কাজ করেছে, সে শেষ বয়সে এসে কেন কন্ট্রোভার্সি হবে? কেন কন্ট্রোভার্সিয়াল হবে? যদি তাই হয়, না আমি একটু শেষ করে দিই। আপনি দেখেন রকিবউদ্দিন সাহেবরা, ওনারা রিটায়ার করে গেছেন, রিটায়ার করার পরে তার কিছু পাওয়ার থাকে না, সবকিছু পেয়েই কিন্তু রিটায়ার করেছে, তাই না? তারপরে যাই হোক একটা চাকরি পেয়েছে, ইলেকশন কমিশন চিফ হয়েছে, কেউ ইলেকশন কমিশনার হয়েছে, এবং কনস্টিটিউশন তাদেরকে অবাধ ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা আমি পড়ি নেই, কিন্তু আমি শুনেছি যে ইন্ডিয়ার যে চিফ ইলেকশন কমিশনার, তারও এত ক্ষমতা নেই। এটা আমি কিন্তু নিজে পড়িনি, আমি শুনেছি, এই কথাটা বললাম। তো এখন সেখানে তাকে যে এই যে ক্ষমতাটা দিল কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের দেওয়া ক্ষমতাটা সে এক্সারসাইজ করার যোগ্যতাই রাখে না, সেই অবস্থা কি আমাদের আছে এখন? হ্যাঁ, এখন যদি আপনি ধরেন নিরপেক্ষ লোক পেলেন, কিন্তু ক্ষমতা এক্সারসাইজ করার যোগ্যতা নেই, তাহলে ওই ব্যক্তি দিয়ে কি করবেন আপনি? তাহলে ওই রকম নিরপেক্ষ ব্যক্তির কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে তো ডিফিকাল্ট সিচুয়েশন, কারণ আমাদের এখানে সরকারের যে নর্মাস পাওয়ার,
যে ওভারওয়েলমিং তার গ্রাস্প সব কিছুর উপরে থাকে, মানে প্রশাসন যন্ত্রের বিভিন্নতে, সেখানে একটা পার্টিকুলার ইনস্টিটিউশন বা একজন লোক খুব কিছু বড় কিছু করা ডিফিকাল্ট। তবে ক্ষমতা করতে হলে তার যে ওনার যে ওই যে বললাম ডাইনামিজম যেটা থাকতে হয়, এবং সেটা যে স্ট্র্যাটেজি তাকে যে ডেভেলপ করতে হয়, সেরকম ক্যাপাসিটি ওয়ালা লোক খুব কম। এই জন্য আমি বলছিলাম যে নিরপেক্ষ হতে পারে, কিন্তু উনি যদি নিষ্কর্মা টাইপ, নিস্তেজ টাইপ হয়, তাহলে তো সেটা লাগবে না। এখন অনেকেই মনে করে যে এইটা একটা থ্যাঙ্কলেস জব, এর মধ্যে আমি ঝামেলায় গিয়ে আবার কোন ঝামেলায় পড়ি। এবং বাংলাদেশের ঝামেলা কিন্তু আমরা যেই ডেভেলপমেন্টের যে স্টেজে আসি, সেই ঝামেলাটা কিন্তু একদম ওই সাধারণ আপনার একাডেমিক ঝামেলা না, এটাতে নানান রকম বাস্তব ঝামেলা এসে হাজির হয়। সেটা অনেকে রিস্ক নিতে চায় না। কেউ কেউ আছে যে ঠিক আছে, দায়িত্ব যখন দিছি দেখা যাক কি করা যায়, সেরকম লোক পাওয়া ডিফিকাল্ট। আরেকটা জিনিস যদি আমরা বলি যে এই যে সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন, ধরে নেওয়া যাক যে একটি সার্চ কমিটির দেওয়া সুপারিশ বা তাদের আগ্রহের সূত্র ধরেই একটি নির্বাচন কমিশন গঠন করা মানে দেওয়া হলো। এই গঠনের পরে রাজনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা, আমাদের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? কারণ আমরা কিন্তু ইতিমধ্যে দেখলাম যে আপনি বলছেন কমিশনটা যথার্থ কমিশন, মানে নিরপেক্ষ এবং মানে ভালো কমিশন বলছেন। আমি তা বলছি না, সেটা তো ভবিষ্যৎ বলবে। আমরা বলছি যদি এ পর্যন্ত যেই আলাপ আলোচনা হচ্ছে, আরো যে মানে সার্চ কমিটির যে সমস্ত যাদের কর্মসূচি আছে, আরো যা যা করবেন, এগুলো সব করেই একটি নির্বাচন কমিশন গঠিত হলো, তাদের তো মানে গঠন করতেই হবে ফেব্রুয়ারির মধ্যে, সেটা হয়তো 8ই ফেব্রুয়ারির মধ্যে হোক বা আরো পরে হোক। কিন্তু এই গঠন করার পরে রাজনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা, মানে রাজনীতিতে তো পড়বে, নির্ভর করবে কি ধরনের নির্বাচন কমিশন। রাইট, আমরা সেটা বলছি যে পক্ষে বিপক্ষে এই কমিশনের এখনো পর্যন্ত যত নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নানানভাবে নানান লোকে বলবে তারা মোটামুটি ভাবে সরকার যেভাবে চেয়েছে সরকারের সাথে মোটামুটি সরকারের নীতি অনুসরণ করে বা সরকারের সিগন্যাল অনুসরণ করে, আমি বলবো শব্দটা সরকারের সিগন্যাল অনুসরণ করে কাজ করেছে। তাই যদি হয় তাহলে ডাইনামিজমের মানে এই যোগ্যতা, তারপরে অন্যান্য যে সমস্ত আপনি গুণাগুণের কথা বললেন, সেই গুণাগুণ কাজ করবে কিভাবে? না, করতে পারে, এটা করতে পারে। যেমন সরকারকে বুঝানো যায়। আবার আপনি যদি এরকম একটা অ্যাটিটিউড নেন যে আমি সরকারের সাথে কথা বলবো না, কিচ্ছু বলবো না, আমি 9টা 5টা অফিস করবো, 9টায় যাবো, ইয়েতে আসবো, আর যে আমার এই মধ্যে একটা লেখা আছে, ফাইল আসে, ফাইল যায়, তারপরে আমি সাইন করে বিকালে উঠে চলে যাই। আমি কিন্তু বাস্তব সত্য দেখেছি, আমাদের 2-1 সেক্রেটারিকে একেবারে বাস্তব ইয়েতে দেখেছি, তারা এইভাবে কিন্তু তাদের জীবন, সেক্রেটারির জীবন মানে কাটিয়ে দিয়েছে। কোনো নূতন কিছু কারণে আসছে গেছে, এবং খুব যে তারা বদনাম করছে তাও নয়। কিন্তু সিইসির পজিশনটা এখনকার প্রেক্ষিতে সেরকম না। তাকে নানান রকম লিঙ্কেজ এস্টাবলিশ করতে হবে, নানান রকম লোকের সাথে কথা বলতে হবে, নানান গ্রুপকে বুঝিয়ে নিতে হবে, এবং একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে হবে। সেখানে তার যেটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতা অ্যাপ্লাই করে, এবং তার যে গুডউইল, এসব অর্গানাইজেশনে হয় কি, যেমন ডিসির অফিসের মেইন পাওয়ার হলো ইনফর্মাল পাওয়ার। ডিসির কিন্তু আসলে মানে লিখিত পাওয়ার অনেক থাকে না। এই যে আপনারা হয়তো আমাদের পশ্চিমবঙ্গ ক্যাবিনেট সেক্রেটারি, ওই লিখিত পাওয়ার কিন্তু অত কিছু নাই। ওই যে তাকে মানে যে সে ইজ দ্য সিনিয়র মোস্ট, তারপরে তাকে ইউ হ্যাভ টু নেগোশিয়েট থ্রু, ইউ হ্যাভ টু কি বলে ড্রাইভ থ্রু করে আপনাকে ইয়ে। আর আপনি যদি চুপ করে বসে থাকেন যে ঠিক আছে সকালে আসলাম, ফাইল যেগুলি আসে করলাম, আমি আর কিছু করলাম না, আপনার কিন্তু জীবন কেটে যাবে। এবং আপনার খুব যে বিরাট বদনাম হবে তাও না, তবে বদনাম হয়ে যাবে যখন ট্রাইং সিচুয়েশনটা যখন অত্যন্ত জটিল হয়, যেমন গত 5 বছরে যেই ধরনের জটিলতা ছিল, তখন আপনার পক্ষে এই ধরনের কাজ, তখন আপনাকে নানান রকম ইনিশিয়েটিভ নিয়ে সিচুয়েশনটা ট্যাকেল করতে হয়। সেইটার জন্য আপনার ওই যে আমি যেটা বলেছি যে আপনার অ্যাক্টিভ লোক লাগে, প্রোঅ্যাক্টিভ ডিসিশনস নিতে হয়।
এইটা পাওয়া আমরা যে জিনিসটা ডক্টর সাদ হোসেনের কাছে আমি জানতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশন গঠনের পরে রাজনীতিতে এর প্রভাব কি পড়তে পারে? কারণ ইতিমধ্যে কিন্তু আপনার কি মনের কোন এমন কিছু আছে নাকি যে নির্বাচন কমিশন দেখে কেউ কেউ সিদ্ধান্ত নিতে পারে নির্বাচনে যাব কি যাব না, এরকম সন্দেহ আছে নাকি? আমার কোনো সন্দেহ নেই। আমি যেটা মনে করছি, কারণ ইতিমধ্যে কিন্তু বিএনপি সার্চ কমিটির বিষয়ে একটি কথা বলেছেন যে এরা তাদের সেটা ঠিকই আছে। এটা এখন এটা যদি হয় আপনি আপনার মনের মধ্যে যদি এরকম কিছু থেকে থাকে যে ফাইনালি নির্বাচনে যাবে কিনা অনেকেই, যদি নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা না পায়, এখানে যেটা হচ্ছে কি প্রভাব তো পড়বেই, নিঃসন্দেহে প্রভাব পড়বে। নির্বাচন কমিশন একটা জিনিস আমি একেবারে মানে এখনই বলে দিতে পারি যে আপনি যাকে দিয়েই করেন তার সম্পর্কে প্রশ্ন উঠবে, যাকে দিয়েই করেন তার সম্পর্কে হয় আওয়ামী লীগ থেকে নয় বিএনপির থেকে প্রশ্ন উঠবেই যে অমুক এই ভালো না মন্দ ইত্যাদি ইত্যাদি, অমুকের নিয়ে কোনো আছে কন্ট্রোভার্সি আছে, অমুকের নিয়ে এই আছে ওই আছে, ইতিহাস বের করে দিবে আর কি হয়ে যাবে। এটা আমি এখনই বলতে পারি। যেটা বলছিলেন যে এই দুই দলের নাম সেটা সিলগালা করে রাখা হলো, দুই দলের নাম সিলগালা করলে তো আর কিছু থাকেই না, না বাকিগুলি দেখে দেখে সব একটা ঠিক করলে তো অনুশীলনের সময় তো কেউ আটকায় না। তারপরে ধরেন আমি তারা একটা 10 জনের ইয়ে করলো, তখন এই দুইটা বলে খোলো, এই দুইটা খুলে দেখো যে এর মধ্যে কোনো মিলে কিনা না। এটা ভালো বুদ্ধি, এটা একটা ভালো বুদ্ধি। যাই হোক, এটা হলে তো এরকম বুদ্ধিমানে কাজ করলে তো ভালো। আর এই টক শোটা যদি শুনে যদি কিছুটা মাথায় ঢুকে তাহলে একটু লাভ আছে আর কি এই কথাটা শুনে। না যারা আছেন ওরা বুদ্ধিমান, বুদ্ধি নিয়ে চিন্তা করেন। আচ্ছা যাই হোক, মানে আমি যেটা বলছিলাম এটা তো মানে সমালোচনা হবেই। এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য একটা কমিশন এতদিন পরে, এই যে 46 বছর পরে হঠাৎ করে একটা গ্রহণযোগ্য কমিশন পাবো আমরা, এটা আসার কোনো কারণ নেই, এটা আশা করার কোনো কারণ নেই। এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যত রকম কন্ট্রোভার্সি হোক, একটা হচ্ছে যে বিএনপির জন্য কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে, যে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা কিন্তু নির্বাচনে আলটিমেটলি নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং ওই নির্বাচন কমিশন যেটাই হবে, যত যাই সমালোচিত হোক, তারপরেও কিন্তু সব রাজনৈতিক দলই ওই নির্বাচন কমিশনের আন্ডারেই নির্বাচন করবে, ডিসপাইট অল দ্য রিজার্ভেশনস। এটা কিন্তু হবে, এটা কাজেই সমালোচনা হবে না, এটা কিন্তু আমি বলবো না, সমালোচনা হবেই। আপনি যতই নিরপেক্ষ লোক দেন, সমালোচনা হবেই। কিন্তু আরেকটি কথা আসছে যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া যত গ্রহণযোগ্য লোকই নির্বাচন কমিশনে বসানো হোক না কেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলা হচ্ছে। যে রাজনীতি এটাও একটা জেনারেল স্টেটমেন্ট, কারণ রাজনৈতিক সদিচ্ছা মানে রাজনৈতিক দল তো মনে প্রাণে উঠে পড়ে লাগে না যে নির্বাচনকে আমরা ধ্বংস করব বা নির্বাচনকে আমরা কি বলে ঝামেলায় ফেলে দেব। কথা হলো যে আপনি কিভাবে আপনার যে আমি কিন্তু একটা জিনিসে বিশ্বাস করি যে ব্যক্তিক প্রবণতা, ব্যক্তি চরিত্রে যে একেবারে মৌলিক প্রবণতা সবার মধ্যে আছে। কোনো লোক সাংঘাতিকভাবে ভিতরে ইগোইস্টিক, কোনো লোক সাংঘাতিকভাবে ভীতু, কোনো লোক সাংঘাতিকভাবে যেটাকে আমি বলি যে শান্তাসক্ত স্বার্থপর, শান্তিতে আসক্ত। সে মনে করে বাবা আমি, বিশেষ করে আমরা যারা নির্বাহী থাকি তাদের একটা সকালে বিকালে ছেলে মেয়ে নিয়ে আসি, এই ঝামেলা করব না। সেইটাতে যদি হয় তাহলে উনি কিন্তু কোনো ওইভাবে শক্ত ডিসিশন নেবেন না, গভর্নমেন্টের সাথে মিলিয়ে চলবে। আপনি যাদের আওতায় খুব খারাপ নির্বাচন হয়েছে, যদি কোনো সময় গণমাধ্যম থেকে সেই রকম কোনো একটা ব্যবস্থা করে ইন্টারভিউ নিয়ে বের করতে পারেন যে তার কোথায় অসুবিধা হয়েছে, দেখবেন যে আমি বলছি এটা হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি তো করি না ইন্টারভিউটা, দেখবেন যে তার একটা ব্যক্তিক প্রবণতা ওইখানে গিয়ে আটকে গেছে। যে কেন উনি একটা ইলেকশন দেখছেন, সব গন্ডগোল হয়েছে, ভালো করে করছেন, একটা মফস্বলী ইলেকশন, মফস্বলে গেলেন, সেখান থেকে আসলেন, ঢাকায় এসে যে কোনো লোক আপনার বলবে যে তাহলে ইলেকশনটা বন্ধ করে দিল হয়, এটা কিন্তু পুরা ক্ষমতাটা, কিন্তু উনি করেন নাই। তাহলে উনাকে কোনো একটা জায়গাতে হয়তো উনার ক্যারিয়ারের সমস্যা দেখা দিছে, অথবা উনি ভয় পেয়েছেন, অথবা উনার
ছেলে মেয়েদের কোনো একটা সদিচ্ছার কোনো প্রয়োজন না। রাজনৈতিক সদিচ্ছা তো লাগবে, রাজনৈতিক সদিচ্ছা যদি না হলে ঝামেলা তো হবে। কিন্তু আমি বলছি যে রাজনৈতিক একেবারে ইচ্ছাটা মানে ক্রিমিনাল ইচ্ছা থাকবে এটাও বিশ্বাস করা ঠিক না। কারণ রাজনৈতিক দল তো নির্বাচন চায়, যখন নির্বাচনের সময় যখন নির্বাচনের দুই দলই তো নির্বাচন ছাড়াই ক্ষমতায় যাওয়ার একটা সেটা হলো যখন ক্ষমতায় থাকে চায়। কিন্তু একটা পরিস্থিতি যখন দেখে যে না নির্বাচনের মোটামুটি হয়েছে, তারা চায় যে নির্বাচনটা যাতে তাদের পক্ষে আসে, তারা যাতে এখন সেইটা জোর করেই তো আনতে পারবে না সব সময়, কোনো কোনো সাথে প্রচার পাবলিসিটি, তা না হলে দুই পার্টির নেতা নেত্রীরা রাত নাই দিন নাই প্রতিদিন 17-18টা মিটিং করে কেন? নিশ্চয়ই সে চেষ্টা করে যে না আমি এগুলির মাধ্যমে নর্মাল প্রচার পাবলিসিটি মাধ্যমে আমি কিছুটা আগায় থাকতে চেষ্টা করব। একেবারে ভেঙে ভুঙে দিয়ে আমি একটা পুরো মাস্তানির মাধ্যমে জিতব, সেগুলি হচ্ছে এই অন্যান্য নির্বাচন যখন ক্ষমতায় থাকেন, যখন সব কিছু কন্ট্রোল করে ফেলে, যখন অন্যরা ইলেকশন করে না বা করলেও হাফ হার্টেড করে, তখন কিন্তু এগুলি আসে। যদি সব পার্টি খুব সিরিয়াসলি অ্যাক্টিভ হয়ে নির্বাচন করে এবং প্রাণ মন দিয়ে যে দরকার হলে মাটি কামড়ে পড়ে থাকবে, সেই অবস্থায় যখন মানি যে আন্ডারডগ পার্টি, যেটা মানে সোজা কথা সরকারের বাইরের পার্টি, তারা যখন ওই রকম স্পিরিট নিয়ে করে, তখন কিন্তু একবার ক্ষমতাসীন দলও ভেঙে ভুঙে সব সরকার করতে চায় না, পারে না। মানে কবির কথা যদি শুনি যে নির্বাচনে মানে বলা হচ্ছে যে নির্বাচনের সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সদিচ্ছাটা। সে লক্ষ্য যদি সঠিক থাকে, ঠিক থাকে, তাহলে নির্বাচন কমিশনের গঠন এবং আগামী পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলা আগামী নির্বাচন কমিশনের জন্য সহজ হবে। দেখেন, এই যে যারা ক্ষমতার পলিটিক্স করে, ক্ষমতার রাজনীতি যারা করে, তারা কিন্তু সবসময় সব সেকশনকে ইনক্লুডিং পিপল তাদেরকে প্যাসিভ করে রাখতে চায়, প্রোঅ্যাক্টিভ রাখতে চায় না, প্যাসিভ করে রাখতে চায়। এটা হলো মানে এই আমাদের দেশের সব দেশের রাজনীতিবিদদের এটা একটা কৌশল, যে আপনি যদি অ্যাক্টিভ রাখার চেয়ে মানে প্যাসিভ করে রাখা যায় তাহলে এটা সুবিধা আছে। এখন এই যে আপনি রাজনৈতিক দলগুলো কি করবে? রাজনৈতিক দলগুলো আমাদের দেশে চায় কি চায় যে মানে আপনার দেখেন ক্ষমতায় থাকলে একরকম, ক্ষমতার বাইরে থাকলে আরেক রকম, সবসময় কিন্তু তাদের এরকম। আপনি ধরেন আজকে এই যে বিএনপি যে সমস্ত যে ভাঙচুর বা আগুন ঠাগুন লাগাইছে, এটা নিয়ে আওয়ামী লীগ খুব সোচ্চার। আওয়ামী লীগকে এই গ্যারান্টি দিতে পারবে ভবিষ্যতে অপোজিশনে গেলে তারা এরকম করবে না কিছু? অতীত কি তাই বলে না। এই যে আমাদের এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর চরিত্র দুই সময় দুই রকম থাকে। কাজে সেই এখন আপনি নির্বাচনে যাবে, ওই যে আমি একটা কথা বলেছি, আপনি দেখেন আমার ধারণা, এটা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, 5ই জানুয়ারি নির্বাচনে যে বিএনপি যায় নাই, বিএনপি তার অগ্রিম বা আগাম যে জয় এটা নিশ্চিত করতে পারে নাই, যে আমি জয়ী হয়ে আসব এটা নিশ্চিত করতে পারে নাই। অর্থাৎ আমাদের দেশে বিশেষ করে দুইটা রাজনৈতিক দল নির্বাচন করে জয়ী হওয়ার জন্য, জয় লাভ করার জন্য করে, তারা কিন্তু গণতন্ত্রের জন্য করে না। গণতন্ত্রকে কিন্তু এরাই আপনার সংকুচিত করতে করতে এটাকে কিন্তু নির্বাচনতন্ত্রে নিয়ে গেছে, ইলেকট্রোক্রেসি হয়েছে। ডেমোক্রেসি থেকে এটা ডেমোক্রেসি মানে ইলেকট্রোক্রেসি আমাদের দেশে এটা হয়েছে। যে এই যে নির্বাচনতন্ত্র করেছে, নির্বাচনকেও কিন্তু তারা ওইভাবে ফেস করার সাহস রাখে না। তারা যে জনগণকে ফেস করে নির্বাচন করবে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনটা করবে গণতন্ত্রের স্বার্থে, দলীয় স্বার্থ তো থাকবেই, ক্ষমতার আকাঙ্ক্ষা তো থাকবেই, কিন্তু তারপরেও বড় কথা হচ্ছে যে নির্বাচনটা করবে গণতন্ত্রের স্বার্থে, যে নির্বাচন করলে গণতন্ত্র থাকবে, নির্বাচন না করলে গণতন্ত্র থাকবে না। আপনি মনে করেন আজকে যদি আমি মানে বিএনপির কথাটাই বলি, 5ই জানুয়ারিতে নির্বাচন করলে আজকে যে দেশে যে ভারসাম্যহীন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সর্বক্ষেত্রে এই ভারসাম্যহীন পরিস্থিতিটা সৃষ্টি হতো না। এখানে অপোজিশন থাকলে সেখানে মানে একতরফা ভাবে যে ক্ষমতাসীন দল সবকিছু করতে পারতো না। আমরা একটু যদি শেষ করেন একদম জাস্ট। আমার কথা হচ্ছে
সুতরাং আপনাকে নির্বাচনটা করতে হবে গণতন্ত্রের স্বার্থে। আপনি যদি শুধু দলীয় স্বার্থে করবেন এটা নয়। জি, একদম শেষ কথা বলে আপনি শেষ করুন। আমি বলবো যে নির্বাচন যেভাবেই হোক, যেহেতু আমাদের এখনকার কনস্টিটিউশনে ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকবে, তারপরে নির্বাচন, সে অবস্থায় নির্বাচন হবে। সুতরাং যারা অপোজিশন থেকে নির্বাচন করবে তাদেরকে অনেক বেশি জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, একটা জজবা তুলতে হবে এবং স্রোতের মধ্যে তাদেরকে ভেসে যাইতে হবে। এক কথায় তারা 1.25-এর মতো স্ট্রংই হয়েছে। 1949-এ এই কি বলে টাঙ্গাইলে খুররম খান পন্নীরা করটিয়া থেকে করেছে, একদম শামসুল হক সাহেব আওয়ামী লীগের করেছে, এবং ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা গেছিল, ওরা কলম বিক্রি করেছে, ঘড়ি বিক্রি করেছে, এমনকি শার্ট প্যান্টও নাকি বিক্রি করেছে, করে ইলেকশনে ক্যাম্পেইন করেছে, তারপর তারা জিতে গেছে। ওই রকম একটা জোয়ার সৃষ্টি করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের হাতে সময় নেই, আপনি কষ্ট স্বীকার করে এসেছেন, দুজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।